सुख करता दुख हरता वार्ता विघ्नाची पूर्वे पूर्वे प्रेम कृपा जयाची सर्वांगी सुंदर ओटी शेंदुराची कंठी झळके माळ मुक्ता फळाची जय देव जय देव। मुक्तकेशीं चतुर्भुजां कालिकां दक्षिणां दिग्भं बण्डमालविभूषितां सद्योस्तिन्नशिरों खड्गं भावद्वक्रम्बुजं अभयं चैव दक्षिणोत्तरकालिकां ॐ जयन्ती मङ्गलकाली भद्रकाली कुमारिणी दुर्गां शिवां च माधात्री सहस्र नमस्तुते। ॐ सर्वमङ्गलमङ्गले शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमस्तुते। ॐ सृष्टि स्थिति विनाशनं शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमयी नारायणी नमस्तुते। ॐ शरणागत दीनार्थ परित्राणाय परायणे सर्वसत्यहरे देवी नारायणी नमस्तुते। जा देवी सर्वभूतेषु मद्रूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। जा देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। जा देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। नमस्कार হীরাপুর অনুষ্ঠান নাটক কমিটির সাজঘর থেকে আগত সমস্ত যাত্রামতী দর্শকবৃন্দদের জানাই নতুন বছরের প্রীতি শুভেচ্ছা ও অনেক অনেক অভিনন্দন। সর্বাগ্রে কালী মায়ের শ্রীচরণ বন্দনা করে পরম পুরুষ যুগাবতার ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের এবং নাট্যাচার্য গিরিশচন্দ্র ঘোষের আশীর্বাদ মাথায় নিয়ে তৎস আগত এবং অনাগত সকল শুভাকাঙ্ক্ষী বৃন্দের ঐকান্তিক সহযোগিতাকে পাথেয় করে লোকশিক্ষার ধারাকে অব্যাহত রাখতে এবং সার্বিক প্রসারের লক্ষ্যে শুরু করতে চলেছি হীরাপুর ইয়ংস্টার নাট্য কমিটি পরিবেশিত এক অশ্রু সজল সামাজিক যাত্রাপালা স্বাধীন দেশের পরাধীন ভালোবাসা। রচনা ডক্টর তাপস কুমার, নির্দেশনায় শ্রী অনিল কুমার, দল পরিচালক স্বপন কুমার ঘোষ, দল ম্যানেজার শ্রী লক্ষণ ঘোষ, জেনারেল ম্যানেজার শ্রী অচিন্ত মন্ডল, সম্পাদনায় শ্রী অমিত চৌধুরী, ব্যবস্থাপনায় শ্রী বরুণ মন্ডল ও অরুণ ঘোষ, উপদেষ্টায় শ্রী হিরণ ঘোষ ও দিলীপ ঘোষ। শুরু করতে চলেছি ডক্টর তাপস কুমার রচিত 1431 বঙ্গাব্দের শ্রেষ্ঠ সামাজিক যাত্রাপালা স্বাধীন দেশের পরাধীন ভালোবাসা। পুরো ভিডিওগ্রাফি করছেন বাঙাল ভিডিও। শুরু করছি স্বাধীন দেশের পরাধীন ভালোবাসা।
স্বাধীন দেশের পরাধীন ভালোবাসা। বাঁচাও, বাঁচাও, না, না, কেউ নেই, কেউ নেই। এই স্বাধীনতার পুণ্যতিথিতে আমাকে বাঁচাতে কেউ আসবে না, কেউ নেই। এই স্বাধীনতার পুণ্যতিথিতে একটা অসহায় নারীর মান সম্মান লুণ্ঠিত হচ্ছে। তোমরা এসে দেখে যাও, তোমরা এসে দেখে যাও, এক অসহায় নারীর মান সম্মান শেষ করার জন্য ওরা ছুটে আসছে, ওরা একদিকে ধেয়ে আসছে। কিন্তু না, এই স্বাধীনতার আনন্দে আত্মহারা মানুষের দল এই সভ্য সমাজের এক অসহায় নারীকে আত্মসমাজের জন্য ছুটে আসছে। তোমরা তাকে রক্ষা করো, তাকে তোমরা রক্ষা করো, রক্ষা করো। দোহাই দোহাই মান করো সুন্দরী গো, দোহাই দোহাই মান করো আজ নিশিতে কাছে থাকো না, বলো না সুন্দরী গো, দোহাই দোহাই মান করো সুন্দরী গো, দোহাই দোহাই মান করো আসবে না কেউ নিজের জীবন বিপন্ন করতে, কেউ তোমাকে বাঁচাতে আসবে না। তাছাড়া স্বাধীনতার আনন্দে ওই ইডিয়েট মানুষগুলো একেবারে বিভোর হয়ে আছে। আর সেই সুযোগে তোমাকে আমি কি অপরাধ করেছি আমি? অপরাধ তুমি করনি, অপরাধ করেছে তোমার পুলিশ অফিসার বাবা। আমার আধা রাতের রমরমা কারবারটা সে একেবারে বানচাল করে দিয়েছে। আমার গ্যাংয়ের লোকেদের জোর করে জেলে যেতে বাধ্য করিয়েছে। তাই তার উপর প্রতিশোধ দিতে আমি তোমার সারা শরীরে ছিটিয়ে দেব কলঙ্কের কালি। আমার গায়ে একদম স্পর্শ করবে না। আমার বাবা এই কথা জানতে পারলে তোমাকে কুকুরের মতো গুলি করে মারবে। জানি তো সুন্দরী, আমি ভালো করেই জানি তোমার ওই পুলিশ অফিসার বাবা তার মেয়েকে উদ্ধার করার জন্য উন্মাদের মতো ছুটে আসবে। কিন্তু মাঝপথে আমার লরি ড্রাইভার জিপ সমেত তোমার বাবাকে দলে পিষে আমি আপনার পায়ে ধরে অনুরোধ করছি, আমার বাবার একেবারে ক্ষতি করবেন না। আমার বাবাকে তোমার স্থান আমার
এবার তুমি নিশ্চিন্তে ফিরে যাও সুন্দরী, তোমাকে আর কেউ কিছু করবে না। তবে সাবধান, আইনের সাহায্য নিয়ে আমাকে ধরার চেষ্টা করলে তোমার মতো তোমার বোনেরও একই অবস্থা করে ছাড়বো। তবে সুন্দরী গো, তোমার বাবার মৃত্যু আর তোমার ওই কলঙ্কের কথা ভেবে না আমার খুব কষ্ট লাগে, খুব কষ্ট লাগে। তোমার কোন কোন জায়গায় ব্যথা গো বাঘবী ললিতা? তোমার কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা? তোমার কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা? নীরব হইয়া কাঁদিস বইয়া ঝুলাইয়া মাথা গো বান্ধবী ললিতা। তোমার কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা? তোমার কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা? তোমার কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা? নিমেষের মধ্যে আমার আশা আকাঙ্ক্ষা আমার জীবনের সব শেষ হয়ে গেল। আজ আমি কলঙ্কের কালেতে কলঙ্কিনী, আজ আমি অসহায়, আমি নিঃস্বারিত। সর্বনাশ হয়ে গেছে সতী, তো লরি কাকা বাবুকে চাপা দিয়ে আমার সব শেষ হয়ে গেছে বলে, আমার সব শেষ হয়ে গেছে। কি হয়েছে সতী বলো, তুমি এমন করছো কেন সতী? বলো বলো সতী, কি হয়েছে তোমার? মুহূর্তের কাল বৈশাখী ঝড়ে আমার জীবনটাকে একেবারে ছাড়খাড় করে দিয়েছে বলে, আমার জীবন থেকে হাসি আনন্দ সব হারিয়ে গেছে। তোমার সতী আজ সতী তো হারিয়ে গেছে, তার কলঙ্কিনী কালেতে তার পাপড়িগুলো একটু একটু করে মাটি। তোমার সতী আজ কলঙ্কিনী, তোমার সতী আজ কলঙ্কিনী। চুপ করো সতী, চুপ করো। আর আমি কিছুতেই শুনতে পাচ্ছি না সতী, আর কিছুতেই শুনতে পাচ্ছি না। বলাই তুমি আমাকে বলে দাও না, এখন আমি কি করবো? আমি কাকে বলবো আমার এই লজ্জার কথা? তুমি বলো বলাই, তুমি বলো আমাকে বলো।
এরপর আপনাদের সামনে উপস্থিত হচ্ছে মহান স্বাধীনতা সংগ্রামী অমলেশ শৈবাল ব্যানার্জি। নমস্কার 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 নমস্কার। উপস্থিত ভদ্র মহোদয়গণ এবং আমার মা বোনেরা, আমি আপনাদের স্নেহধন্য সৎ সমাজসেবী শৈবাল ব্যানার্জি বলছি। আজ 15ই আগস্ট 1947 সালে আজকের এই দিনে ভারতের ভাগ্যাকাশে উদয় হয়েছিল স্বাধীনতার সূর্য। যে স্বাধীনতার জন্য এই ভারতবর্ষের হাজার হাজার যুবক তাদের সুবিলাস বিসর্জন দিয়ে মৃত্যুযজ্ঞে ঝাঁপিয়ে পড়েছিল। এই অমলেশ চৌধুরী তাদের মধ্যে একজন, যিনি দেশের স্বাধীনতার জন্য নিজের একটা চোখ এমনকি একটা হাত পর্যন্ত বিসর্জন দিয়েছেন। তাই বন্ধুগণ, আমি সকলের সামনে এই মহান স্বাধীনতা সংগ্রামীকে সম্মান জ্ঞাপন করছি। এবার জোরে হাততালি দিন। বন্ধুগণ, আমি আপনাদের সামনে বেশিক্ষণ থাকতে পারছি না, এর জন্য আমি বিশেষভাবে দুঃখিত। তবে হ্যাঁ, আমি আপনাদের মাঝে চিরকাল এরকম থাকবো। আর এই মহান স্বাধীনতা সংগ্রামী অমলেশ চৌধুরীর আশীর্বাদ পাথেয় করে আমি আপনাদের এইভাবে সারা জীবন সেবা করে যাব। আজ তাহলে চলি। মিস্টার চৌধুরী, নমস্কার। আমার ভারতবাসী এবং আমার ভাই বোনেরা, স্বাধীনতা আমরা পেয়েছি ঠিক, কিন্তু জাতি ধর্ম বৈষম্যের বিশ্ববাস পেয়ে সারা দেশ আজ ভরে গেছে। আর সেই জাতি ভেদকেই কেন্দ্র করে এক ভাই আর এক ভাইয়ের রক্তে হাত রাঙাচ্ছে। আসুন আসুন বন্ধুগণ, আমরা প্রত্যেকে মিলিত হয়ে রক্ষা করি এই স্বাধীন ভারতবর্ষকে। শত সহস্র শহীদের রক্তস্রাত এই ভারত জন্মভূমিকে, ভারত জন্মভূমিকে। যাও, এবার তোমরা বাইরে যাও। স্বাধীনতা পাগল এই মানুষটিকে নিয়ে আমাদের আর গর্বের শেষ নেই। অসংখ্য মানুষ যখন বাবার দিকে আঙুল তুলে বলে ওই যায় বীর সৈনিক অমলেশ চৌধুরী, তখন আমার মনে হয় সত্যি ওনার সন্তান হতে পেরে সত্যি আমি ধন্য, আমি গর্বিত। শুধু তুমি নও কুসুম বহিন, ধন্য হয়েছে আমরা ও আমার মতো এই গ্রামের অসংখ্য মানুষ। আসলাম ভাই, তাই তো আমরা গর্ব করে সবার সামনে পরিচয় দিই, আমরা সেই গ্রামের ছেলে যে গ্রামের মাটিতে জন্মেছেন স্বাধীনতার মহান সৈনিক অমলেশ চৌধুরী। থাক আসলাম ভাই থাক, এই অনুষ্ঠানের শেষে তুমি নাইবার বক্তৃতা দিলে। সে কি, আমি আসার আগে তোমরা অনুষ্ঠান শেষ করে ফেললে? আরে বাবা, সময় দরকার জন্য অপেক্ষা করে থাকে না আসলাম ভাই। ঠিক বলেছো কুসুম বহিন, ঠিক বলেছো। সময় চলে যায়, সেই সাথে বদলে দিয়ে যায় মানুষের জীবনধারা। কখনো ফকির বনে যায় আমির, আবার কখনো আমির সর্বস্ব হারিয়ে বনে যায় ফকির। তুমি এসব কথা বলছো কেন আসলাম ভাই? দিনের পর দিন মনটা যে আমার বড় বিদ্রোহী উঠছে রে বহিন। আজ 5 মাস হলো আব্বা চাকরির থেকে রিটায়ার করেছে। টাকার অভাবে বহিনের সাথে দিতে পারছি না, কলেজের মাইনে দিতে না পারাই ভাইজানের পড়াশোনা বন্ধ হয়ে গেছে। আর আমি গ্রাজুয়েট বেকার, আজও একটা চাকরি জোগাড় করতে পারলাম না। অফিসের দরজায় হ্যাংলা কুত্তার মতো ঘুরে মরছি। আসলাম ভাই, সে কি আসলাম ভাই, তুমি এখনো চাকরি পাওনি? পারতাম রে বহিন, পারতাম। যদি ওই অফিসের বাবুরের টেবিলের উপর 6 লাখ টাকার বান্ডিল ছুঁড়ে মারতাম, তবেই হয়তো আমি সহজে চাকরি জোগাড় করতে পারতাম রে বহিন। এসব তুমি কি বলছো আসলাম ভাই? ঘুষ দিয়ে চাকরি? ঘুষ
বলি শুধু তুমি আর আমি বহিন। এই সমাজের ভদ্র বাবুরা তা বলে না, কি বলে জানো? কি বলে আশরাফ ভাই? ডোনেশন, অনুদান। সব ক্ষমতা এখন শয়তানদের হাতে, সব টাকার খেল। এখন বিচার আইন আদালত বলে কিচ্ছু নেই। এখন যার কাছে যত অর্থ সে মিথ্যে হলেও সত্য। ভারতের মানবাধিকার কমিশন ঘুমিয়ে গেছে, মুখ লুকিয়েছে। তাই আর ঘরের কোণে বসে চুপ থাকা নয়, এখন আমাদের নিজেদের বিচার নিজেদেরকেই করতে হবে। যেমন বলছি, নারী দর্শনকারীকে প্রকাশ্যে দিনের বেলায় গুলি করে মেরে দিতে হবে। যেসব গরিব ঘরের ছেলেরা কষ্ট করে লেখাপড়া শিখে প্রকৃত শিক্ষিত হয়ে চাকরি না পেয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছ, তাদের বলছি, যেখানে দেখবে ঘুষের বিনিময়ে চাকরি দেওয়া হচ্ছে, সেই সব জানোয়ারগুলোকে টেনে হিজড়ে রাস্তায় ফেলে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলতে হবে। না হলে সমাজের বদল আসবে না, গরিব মানুষেরা চিরকাল গরিবই থেকে যাবে। তাহলে কোনোদিন তুমি চাকরি পাবে না আশরাফ ভাই। চাকরি যে আমাকে পেতে হবে রে বহিন, নইলে যে ব্যর্থ হয়ে যাবে আমার সারা জিন্দগির খোয়াব। হয়তো টাকার অভাবে শাদী হবে না আমার একমাত্র বহিন সালমা। হয়তো কলেজের মাইনে দিতে না পারাই ভাইজানির পড়াশোনা বন্ধ হয়ে যাবে। হয়তো আমার আব্বা জান আমি যা না খেতে পেয়ে না 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 যেমন করে হোক, যেখান থেকে হোক, চাকরি আমাকে পেতে হবে রে বহিন, চাকরি আমাকে পেতে হবে। আশরাফ ভাই তুমি আমার কথা শোনো। আশরাফ ভাই তুমি চলে যাও না। চলে আমি যাইনি কুসুম, তোমার ওই শেষ কথাটা শোনার জন্য আবার আমি ফিরে এলাম। যা বলো তাড়াতাড়ি বলে এখান থেকে চলে যান। আরে ধীরে কুসুম ধীরে, আরে তো পড়ছু কেন মারি? খুব খারাপ বলে আমার নিজেকে তো মনে হয় না। এ বেশে তোমায় কিন্তু দারুণ মানিয়েছে। তোমার ওই লাল পেড়ের শাড়ি আর লাল ব্লাউজ আর ওই আলতা রাঙা লাল পায়ের সাথে তোমার শূন্য স্মৃতি একেবারে বেমানান। কি বলেন আপনি? ওই শূন্য স্মৃতির মাঝখানে যদি একটা সিঁদুরের আঁচড়। বেরিয়ে যান বলছি, এক্ষুনি এখান থেকে বেরিয়ে যান। যাচ্ছি, তবে যাবার আগে একটা কথা মনে রেখো কুসুম, তোমার ওই শূন্য স্মৃতি একদিন পূর্ণ হবে, হয়তো সিঁদুরের লালাতে, নয়তো কলঙ্কের কথাটা মনে রেখো। এই তোর ছোট লোক লম্পট, আর যদি কখনো এই বাড়িতে আসে তাহলে দাদাকে বলতে হবে না দিদি, বলতে হবে না দাদাকে, আর কষ্ট করে বলতে হবে না। এবার মালা গেছে ওই দরজার পাশে দাঁড়িয়ে চাতক পাখির মতো ওই রাস্তার দিকে তাকিয়ে থাক। এই মুখপুরা ওরে আবার জানতে চলে এসেছিস তো? যা চলে যা বলছি এখান থেকে। চাপ বাবা, একটা সুখবর দিতে এলাম আর বলে কিনা ঠিক আছে বাবা ঠিক আছে, তোর কথা তোকেই বলতে এসেছিলাম, শুনতে চাস না, শুনিস রে, আমি তাহলে এবার চলে যাই। শ্যামল না চলে যাবি না, বল কি বলতে এসেছিলি, বল না শ্যামল বল। চলে যাস না ভাই লক্ষ্মীটি। কি আশ্চর্য, তুই যেতেও দিবি না আবার জানাতেও দিবি না, তোর জন্য এখন আমি কি করি বলতো? আরে বাবা কি বলতে এসেছিলি সেটা বল। বলি শোন তাহলে, ওই কলকাতা থেকে দাদার সঙ্গে বলি তোর কবি আসছেন। ব্যাস, হয়ে গেল। কি হয়ে গেল রে? ওই সব মেয়েদের যা হয়, তুই যাবি এখান থেকে, তোকে দাঁড়া আমি একটু বলতে। আরে আর এই সঙ্গে এটাও বলে যাচ্ছি, বলি এতদিন তো শুধু কবিতাই পড়েছিস, এবার তোর ওই কবিকে নিয়ে একটু ভাব। না তোর মজা আমি দেখাচ্ছি, যা বের হয়ে যা এখান থেকে। अरे आस्ते सीता रामचंद्र बजबे रे सनाई,
আসছে সীতা রামচন্দ্র পটবে নাই, আনন্দের নাই সীমা, আমি সীতার ভাই। ও হো হে, ও হো হো, ও হো হো, ও হো হো। সত্যি এই মুখ পোড়াটা না আমার মনে সব কথা জেনে ফেলেছি, কিন্তু যাকে নিয়ে আমার এত কল্পনা সে তো জানলই না যে তার মনের অগোচরে তাকে নিয়ে একটা নারী স্বপ্নের মালা গেঁথে চলেছে। তার কবিতাকে ভালোবাসতে বাসতে সে যে কখন তাকে ভালোবেসে ফেলেছে সে নিজেই জানে না। তাই তো তার কবিতাটা আমার বারবার মনে হয়। আখি বলে তুমি কত দূরে, তবু রয়েছ হৃদয় মাঝে। মন বলে তুমি কত দূরে, তবু রয়েছ হৃদয় মাঝে। বাহ, চমৎকার! এতদিনই মনে হলো স্রষ্টার সৃষ্টি সার্থক হয়েছে। আপনি? আমার নাম শান্তনু ব্যানার্জি। আরে তোর চিনতে পারছিস না? আরে ও তো তোর কবিতার পোকা। তোর কবিতাকে বেরোলে ওর পুরোটা হজম করা যায় জানিস? এই দাদা, এই একদম বাজে কথা বলে দিচ্ছি। এই মুখ পুড়ি, আমি বাজে কথা বলছি? বল, রাতের পর রাত জেগে তুই ওর কবিতা পড়িসনি? দাদা লাগছে, ছাড়বে তো। কুন্তল, যেমন তোদের শত্রুতা রয়েছে তেমনই তোদের ভালোবাসা আছে রে। তুই জানিস না এর জ্বালায় আমার বাড়ি আসাই মুশকিল। এটাকে আগে বিদায় করতে না পারলে না। এই দাদা, একদম ভালো করে বলে দিচ্ছি আমি কিন্তু। দেখ একটু মুখখানার দিকে দেখ, চাই দেখ, যেমন কত বিরক্তির ভাব। আহারে, আর চোখ দুটো দেখে মনে হচ্ছে যেন আমাদের এই কথোপকথন শুনে কত একটা খুশি হয়েছে। বল, এই দাদা একদম ভালো না, আমি কিন্তু এখান থেকে চলে যাচ্ছি। ওরে আমার সোনামণি, আমি যে তোর দাদামণি, তোর মতো কেউ প্রিয় নয় রে নয়নমণি, তোকে দেখে মামনি মামনি হয় রে। ওরে আমার সোনামণি, আমি যে তোর দাদামণি, তোর মতো কেউ প্রিয় নয় রে নয়নমণি, তোকে দেখে মামনি মামনি মনে হয় রে। আমি এসেছি বাবা। কুন্তল এসেছিস? কেমন আছেন কাকা বাবু? তুমি শান্তনু না? হ্যাঁ কাকা বাবু। জানো বাবা, তোমার কবিতার বাড়ি কখনো আবার দু চোখে অশ্রু ছড়িয়েছে, কখনো বিদ্রোহে আগুন জ্বালিয়ে দিয়েছে আমার শিরায় শিরায়। আমায় আশীর্বাদ করুন কাকা বাবু, আমার লেখার মাঝে নিজেকে যেন আমি বাঁচিয়ে রাখি। পারবে বাবা, পারবে। তোমার লেখার মাঝে লুকিয়ে আছে বিদ্রোহের আলো, একদিনটা কোটি কোটি মানুষের মাঝে উজ্জ্বল হয়ে ছড়িয়ে পড়বে। হ্যাঁ, এই দেখো তোমরা কতক্ষণ এসেছো, আর আমি কিনা কুসুম ওদেরকে ভেতরে নিয়ে যাবা। কুন্তল, হ্যাঁ বাবা। তুই? বাবা, আমি ভেবেছি আমি ওখানে চাকরি করব। কিন্তু পড়াশোনা? না বাবা, তার হয় না। তুমি এই বসে টিউশন পড়িয়ে আমাদের মুখে অন্ন যোগাবে, আর আমি একটা উপযুক্ত ছেলে হয়ে সেই অন্ন গোগ্রাসে গিলবো বাবা? না বাবা, তা হয় না বাবা, তা কিচ্ছুতে হয় না। বেশ, তাই হোক কুন্তল, তোকে আমি অনুমতি দিলাম। তুই একটা চাকরি সন্ধান কর। এই স্বাধীনতা সংগ্রামী অমলেশ চৌধুরীর সন্তানের আশা করি চাকরির অভাব হবে না, চাকরির অভাব হবে না। শান্তনু, এই কুসুম, তোরা শুনতে পেয়েছিস রে? আমাকে বাবা চাকরি করার অনুমতি দিল। শুনতে পেয়েছি তো। আর আমাদের কোনো অভাব থাকবে না রে। বাবার স্বপ্নকে সার্থক করতে শ্যামলটাকে লেফটেন্যান্ট কর্নেল বানাতে, আর তোর জন্য একটা মিষ্টি টুকটুকে বর জোগাড় করতে আমাকে যে চাকরি করতে হবে রে বোন। আমাকে যে চাকরি করতেই হবে। দাদা, এই দাদা, একটা ফুটন্ত গোলাপ
এখানেই ঝরে গেলে। জানেন, এমনই করে কত প্রতিভা এই দারিদ্রের কবলে পড়ে ওখানে শেষ হয়ে যাচ্ছে। আমরা চোখের সামনে দেখেও কিছুই করতে পারছি না। ও দাদাকে নিয়ে তাহলে আপনি ভীষণ ভাবেন, তাই না? আরে আমাকে নিয়ে যে ভাববে তাকে নিয়ে ভাবারও তো আমার কর্তব্য। আচ্ছা শান্তনু বাবু, যদি আপনাকে নিয়ে কেউ ভাবতে চায় তাহলে কি আপনি আপত্তি করবেন? আরে আপনার কথা ঠিক আমি বুঝতে পারছি না। পারছেন না তো? তাহলে তাহলে আপনি শুনুন, মানে দিনের পর দিন রাতের পর রাত কে আপনাকে নিয়ে ভাবে জানেন? কে? আমি। আপনি? না না, আপনি নয়, তুমি বলে আমাকে তুমি কুসুম বলে টেনে আমার এই জীবন তুমি ধন্য করো, ধন্য করো শান্তনু। কুসুম, এ তুমি কি করছো কুসুম? না না, আমি যদি কোনো অপরাধ করে থাকি তাহলে তুমি আমাকে শাস্তি দাও। তোমার দেওয়ার শাস্তি আমি আশীর্বাদ ভেবে মাথা পেতে নেব। চিন্ময়ী প্রতিমার রূপ ধরে যখন তুমি আমার মনের মাঝে এসেছো তখন তোমায় আমি অমর্যাদা করবো না। তুমি যাই ভাবো আমি বলবো এটাই তোমার সব হারানোর শাস্তি। তোমার জন্য আমি যে সব হারাতেও প্রস্তুত। তাই তো তোমার দিকে আমার দুহাত বাড়িয়ে দিলাম। শান্তনু দা, আজ থেকে তুমি হবে আমার লেখনীর প্রেরণা। তোমাকে সামনে রেখে শুরু করবো এক নতুন সৃষ্টি। দুজনার হৃদয়ের পাতায় পাতায় ভালোবাসার কালিতে লিখে যাব এক প্রেমের কবিতা, যার কবি হব আমি আর বাণী হবে তুমি। আর তখন আমি ঠিক এভাবে তোমাকে জড়িয়ে ধরে বলবো, আজকের এই দিন শুধুই দুজনা, আর কারো দিকে তো নয়। আজকে